আপনি যদি একটা তথ্য উপাত্ত নেন, মেট্রো, আমি নিয়মিত ভিত্তিতে যদি আমার কাজ মেট্রো রেলের উপরে থাকে, আমি পাস করা আছে, আমি মেট্রো রেলে খুব সহজে যাতায়াত করি। আমি আমার এটা একেবারে আগ্রহের জায়গা থেকে আমি লক্ষ্য করেছি, সরকারি কর্মকর্তারা যেহেতু ওনারা গাড়ির জন্য লোন পান এবং গাড়ির মেইনটেনেন্সের জন্য ভাতা পান, ড্রাইভার এবং তেলের খরচে পান, উনাদের ক্ষেত্রে দেখবেন সেক্রেটারিয়েটে কিন্তু একটা ইয়ে আছে, পরিবহন পুল, না না সেক্রেটারিয়েটে তো আপনার একটা স্টেশন আছে, হ্যাঁ, আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনাদের সাংবাদিকদেরকে একটু দেখতে বলবেন যে কতজন সরকারি কর্মকর্তা একটু উঁচু পদ হয়ে গেলে ওনারা গাড়ি ছাড়া মেট্রোতে যাতায়াত করেন। হ্যাঁ, তাহলে এই যে গাড়িটার জন্য এবছর যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সিসিতে বিভিন্ন ধরনের গাড়ির ক্ষেত্রে স্ল্যাব, গত বছরের জন্য যে কর স্ল্যাব ছিল এই বছরও কর স্ল্যাবটা একই রয়েছে। আমি তো মনে করি যে 1500 সিসি তো মধ্যবিত্তরাও হয়তো ব্যবহার করে, বা তার উপর থেকে যে সমস্ত গাড়ি, হেভি ওয়েট গাড়ি যেগুলো আছে 1500 সিসি উপর থেকে, তাদের কর স্ল্যাব আসলে বাড়িয়ে দেওয়া দরকার। আপনি যদি কর স্ল্যাব বাড়িয়ে না দেওয়া দরকার না দেন, আপনার এই গাড়ি যদি সহজলভ্য হয় মানে কোনো কোনো শ্রেণীর কাছে, উনি আর পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন না। এটা তো হচ্ছে নগর জীবনে একটা ইম্প্যাক্ট, কিন্তু মানে আমাদের তো এখন আমদানি, বিশেষ করে এরকম বিলাসপূর্ণ আমদানিকে অনুৎসাহিত করা উচিত, বাজেটে নিশ্চয় তার একটা দিক নির্দেশনা থাকা দরকার ছিল। বিলাসীপূর্ণ আমদানির ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত যেটুকু পেয়েছি সেখান থেকে আপনাকে আমি খুব কিছু বলতে পারবো না, খুব বেশি কিছু বলতে পারবো না আর কি। ফলে ওইটুকু এখনো আমাদের হাতে আসেনি যে কোন কোন বিলাসদ্রব্যের পণ্য কি ধরনের হবে। তবে পান জর্দার দাম বাড়বে, ওই বিড়ি সিগারেটের দাম বাড়বে, সেগুলো তো আছে। ইন্টারেস্টিং হচ্ছে একটা জিনিস বলি, আপনি বিলাসী দ্রব্যের কথা বলেছেন, এক ব্যক্তি কোম্পানি তাদের উপরে যে করের সুবিধা ছিল, যে তাকে যে কর দেয়া হতো, এই বছর তার এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে করের হার কমিয়ে 22.5% থেকে 20%তে করা হয়েছে। তারপরে আয়কর আইন 2023-এ যারা পাবলিকলি ট্রেডেড নয় এরকম কোম্পানির ক্ষেত্রেও আপনার 7.5% থেকে 25% আপনার আয়করটা কমানো হয়েছে। নতুন উদ্যোক্তাদের একটু সহায়তা করবে এই সিদ্ধান্ত। নতুন অনেক ধরনের উদ্যোক্তা তো তৈরি হয়েছে গত এক দশকে, হয়তোবা নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে এটা সহায়তা করতে পারে, কিন্তু আবারও আমি বলবো যে আপনি রাজস্ব আয়টা বাড়াবেন কোথায়, আসলে রাজস্ব আয়টা বাড়াবেন কোথায়, কার উপরে? আপনি যদি কোম্পানির কাছ থেকে রাজস্ব আয়টা কমিয়ে নেন, আপনি দেখবেন এখানে ট্রাস্টের ক্ষেত্রে অনুদান ব্যতীত ট্রাস্ট যদি কোনো ধরনের ট্রাস্টের টোটাল টার্নওভারের উপরে আয়কর মানে আরোপ করা হয়েছে। আমরা সাধারণত জানি ট্রাস্টগুলো যেহেতু সেবামূলক অনেক ট্রাস্ট আছে যেগুলোর উপরে আগে কর ধার্য করা হয়নি, সেই সেবামূলক ট্রাস্টগুলোর টার্নওভারের উপরেও কিন্তু কর ধার্য করা হয়েছে। তাহলে আপনি এক ব্যক্তির কোম্পানির কাছ থেকে কর কম নেবেন, নাকি সেবামূলক ট্রাস্টের কাছ থেকে টার্নওভারের উপরে কর আরোপ করে কর বাড়তি নেবেন? এটা আসলে তো প্রায়োরিটি এবং পলিটিক্যাল। সমবায় সমিতির উপরে কর আরোপ করা হয়েছে, মানে বাড়ানো হয়েছে। মানে বাজেট বক্তৃতায় যা বলা হচ্ছে রিফ্লেক্স কিন্তু সেরকম, মানে আমি পুরোটা পেলে আমরা নিশ্চয়ই আরো ভালোভাবে বলতে পারবো। যা পেয়েছেন বা যা পেয়েছি তার ভিত্তিতে সেটা বলতে পারছি না আসলে। আর ব্যাংকিং খাত সম্পর্কে কিছুই বলা হয়নি এখানে, মানে ব্যাংকিং খাতের সুদ নির্ধারণ, ব্যাংকিং খাতগুলো যে দুর্বল হয়ে পড়েছে সেগুলো সম্পর্কে কোনো তথ্যই এখন পর্যন্ত হাতে আসেনি। আপনি জানেন যে IMF এর যে শর্তাবলী, বিশেষ করে IMF চতুর্থ ইনস্টলমেন্টে যে লোনটা দেওয়ার কথা, তার মধ্যে একটা বড়
শর্ত আছে হচ্ছে আমাদের স্টেট ওন্ড, অর্থাৎ সরকারের যে মালিকানায় যে সমস্ত ব্যাংক খাতগুলো রয়েছে তাদের আর্থিক অবস্থাটা তাদের একদম সত্যিকার অর্থে তুলে ধরা এবং সেটাকে পাবলিক করা। হ্যাঁ, এবং সেটা এই বাজেটের মধ্যেও মানে রিফ্লেক্টেড হওয়ার কথা। এখন দেখি কি হয়। তবে আমি বলবো যে শুধু সরকারি ব্যাংকগুলো না, এটা সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো মিলে পুরো আর্থিক খাতের যে পরিস্থিতি, ব্যাংকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলোই আসলে সততার সাথে তুলে ধরাটা খুব জরুরি। একটা উদাহরণ আপনাকে আমি দিই। আপনার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা পড়বার অভিজ্ঞতা আমার আছে, আমাদেরকে ক্লাসেও পড়াতে হয়। কেন পড়াতে হয়? কারণ এটা হচ্ছে আমাদের বেঞ্চমার্ক। আমরা কোথা থেকে শুরু করেছিলাম 1973 থেকে 78-এ, না? পুরোটা বাস্তবায়ন করে যেতে পারেননি বঙ্গবন্ধু, কিন্তু আপনি দেখবেন যে এটার মধ্যে যে স্টেটমেন্ট সেগুলো অত্যন্ত সততার সাথে বিধৃত রয়েছে এবং এখানে বলা হয়েছে যে পুরো 5 বছর যদি আমরা যা করতে চাচ্ছি তা পুরোটাও করতে পারি, তাহলেও হয়তোবা আমরা 1971-এর পূর্বাবস্থায় ফিরে যাওয়া আমাদের জন্য কঠিন হবে, কমানো যাবে, কঠিন হবে। হ্যাঁ, তার মানে 71-এর আগে 70-এ আমাদের যে অবস্থা ছিল, 71-এ যে ব্যাপক ক্ষতি হয়েছে অর্থনীতির, আমি এই 5-7 বছর ধরে কাজ করার পরেও আমার সেই ক্ষতিটা পূরণ নাও হতে পারে এবং এজন্য প্রত্যেকটা মানুষকে সমানভাবে স্যাক্রিফাইস করতে হবে, এটা বারবার বলা হয়েছে। এবং এই স্যাক্রিফাইস করতে গিয়ে যদি কোনো বৈষম্য তৈরি হয় তাহলে মানুষের যে বিদ্বেষ, মানুষের যে বিক্ষোভ, সেটাকে দমন করা সম্ভব হবে না, এই আশঙ্কার কথাটাও বলা আছে ওখানে। আমি আশা করছি, মানে বক্তৃতাটা তো পুরো পাইনি, যে সততার সাথে যদি এই বাজেট বক্তৃতায় বলা যেত যে আমরা যেভাবে উঠছিলাম আমাদের কোভিড এবং তার পরবর্তীকালে দেশি এবং বৈদেশিক বিভিন্ন কারণে যেই ধরনের পেছনে চলে যাওয়া, পেছন দিকে ফেরার একটা ব্যাপার ঘটেছে, সেইটা আমরা এই বছরটা অতিক্রম করলে আমরা আসলে হয়তোবা কোভিডের আগের অবস্থাও যদি ফেরত যেতে পারি, আমি মনে করি যে সেটাও খুবই সততা, মানে সেটাও সম্ভব হবে কিনা, সেটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সংকটটাকে স্বীকার করে নেওয়া, অন্তত সংকটকে স্বীকার করে নেওয়া এবং সংকট থেকে আমি কতটুকু বের হতে পারবো। আমি এলডিসি গ্র্যাজুয়েশনে যাব সেটার জন্য খুব আপ্লুত না হয়ে খুবই রিয়েলিস্টিক্যালি সততার সাথে আমার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায়, এটা কিন্তু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বছর। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যখন আমরা করেছি করোনা তখন আমাদের মাথায় ছিল না। হ্যাঁ, 26 সালের মানে আমাদের 2020 থেকে তো শুরু হয়েছে, 25-এ শেষ হবে। 2020-এর মার্চে তো আসলে আমাদের হঠাৎ করে চলে এলো আমাদের সেই প্রস্তুতিটা, এই ধাক্কাটা, তো সেটা তো একটা বড় ধাক্কা না? তারপরে আমাদের বড় প্রজেক্টগুলোর যে ধরনের ব্যয়ভার এবং যে পরিকল্পনাগুলো ছিল 20-এর আগ পর্যন্ত, আমরা এটা নিয়ে শুনবো যে এই বড় পরিকল্পনা আরো আছে সরকারের, যার কিছু কিছু কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। বৈদেশিক মুদ্রার বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলায় কি হবে, বড় প্রজেক্টগুলোর কি হবে, বাজারে আমি যেখানে শুরু করেছিলাম, আমরা যারা বাজারে যাই তারা কতটা স্বস্তি পাবো, এই প্রশ্নগুলোর উত্তর দরকার, উত্তর আপনার কাছে খুঁজবো। একটা অর্থনৈতিক সংকট আমরা দেখছি, রিজার্ভ কমে যাচ্ছে, ক্রমাগত কমে গেছে অনেকটাই। আমরা দেখছি বৈদেশিক মুদ্রার একটা সংকট, বাজার জুড়ে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, নানা রকম সংকট। বাজেটে সেখান থেকে উত্তরণের কি পথ আছে, এই উত্তর জানতে চায় সাধারণ মানুষ। সেই নিয়ে আমাদের আলোচনার চেষ্টা। সংকটে কৌশলী বাজেট। আমাদের সঙ্গে অতিথি হিসাবে স্টুডিওতে আছেন ডক্টর শারমিন নীলুর্মি, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে বলেছি যে একটা সংকট আছে, মানুষের সবচেয়ে বেশি জানতে চাওয়া বাজারে গেলে যে সংকটটা, প্রতিদিন পকেটের টাকা বেশি করে খরচ হচ্ছে, বাজেটের পর কি ঘটবে,
আমাদের ভাগ্যে? আচ্ছা, বাজেট তো পুরো বাজেটের ডকুমেন্ট কিন্তু এখনো আপনি ফাইন্যান্স মিনিস্ট্রির ওয়েবসাইটে পাবেন না। আমাদের হাতে যেটুকু আছে সেটুকু হচ্ছে যেটুকু সংসদে পড়া হবে, শুধুমাত্র একটা অংশ বাজেটের সেই অংশটুকু আমরা পেয়েছি। সেখানে পুরো নির্দেশনাটা আসলে নেই, ফলে আরও ঘন্টা দুয়েক পরে হয়তো বা আস্তে আস্তে ধীরে ধীরে সেটা বুঝতে পারবো। আজকে সন্ধ্যার আগে পুরোপুরি বোঝা যাবে না। তবে বাজেটের যে বক্তৃতার সারমর্ম দেয়া হয়েছে, সেখান থেকে কয়েকটা বিষয়ের উপরে এই সংকটকালীন সময়ে জোর দেয়া হয়েছে। তার মধ্যে রয়েছে হচ্ছে করের আওতা বাড়ানো, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ এবং এই করের আওতা বাড়ানোর জন্য বা কর সহায়তা দেওয়ার জন্য নীতি কৌশল কিভাবে আরোপ করা হয়েছে সেগুলোর একটা নির্দেশনা থাকবে। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কিছু নির্দেশনা আমরা পাবো বলে আশা করছি। অন্ততপক্ষে বাজেট বক্তৃতার শুরুতে সেই কথাটা বলা হয়েছে, কারণ আমরা জানি যে 2026-এ আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনে চলে যাবার কথা। রাজস্ব প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, এই দুটোকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে এবং রাজস্ব প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে প্রত্যক্ষ করের বৃদ্ধি কিভাবে ঘটবে, প্রত্যক্ষ করের হার কিভাবে রাজস্ব আয়ের মধ্যে বাড়ানো যায় সেই বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সম্পদের পুনর্বন্টন এবং বৈষম্য হ্রাস স্বীকার করে নেওয়া হচ্ছে যে একটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় আমরা রয়েছি এবং প্রত্যক্ষ কর আওতা বাড়ানো এবং প্রত্যক্ষ করের উপরের দিকে যারা আয় করেন তাদের করার অধিকতর করারোপের মাধ্যমে এই সুষম বন্টন, এই বৈষম্য দূর করবার একটা চেষ্টা, সেটা এই বাজেটে বলা হয়েছে। কার্যকারিতা কিন্তু আমি বলছি না, আমি বলছি যে যা যা বলা হয়েছে বক্তৃতায় হয়তো আমরা সেটা শুনবো। মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে রাখার কথা বলা হয়েছে, সেটার নির্দেশনা এখনো আমরা পাইনি যে কিভাবে রাখা হবে সেটা। দেশীয় শিল্পের সংরক্ষণ এবং বিকাশের কথা বেশ কয়েক জায়গায় বলা হয়েছে এবং যেটুকু হাতে পেয়েছি তাতে আমাদের কিছু অবজারভেশনও রয়েছে যে এই যে বিকাশ এবং সংরক্ষণের কথা বলা হচ্ছে তা কতটা যৌক্তিকভাবে আসলে বাজেটের মধ্যে এসছে। বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে, আমাদের রিজার্ভের সংকটের তো একটা বড় সংকট হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা কমে গেছে এবং আমাদের ধরেন 13 থেকে 18 বিলিয়ন ডলারের একটা অঙ্ক বাজারে আছে যে এর মধ্যে বৈদেশিক মুদ্রা রিজার্ভটা রয়েছে। আমাদের 4 থেকে 5 বিলিয়ন ডলার আমাদের কিন্তু এখন ঋণ শোধ করতে চলে যাবে এবছর থেকে। ফলে ওই আইএমএফের যে শর্ত ছিল যে অন্তত পক্ষে 4 মাসের বা 3 মাসের অধিক আমাদেরকে হাতে রাখতে হবে রিজার্ভ, সেই শর্তের মধ্যে এখনও আছি। 4 থেকে 4.5 মাসের রিজার্ভ আছে বলে সরকার বলছেন, কিন্তু আমাদের যে অর্থনীতির আমদানি এবং রপ্তানির যে গতি প্রকৃতি, তাতে এটা যে অচিরেই আবার কমে আসবে এটাতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা বছর খানেক বা বছর দেড়েক আগেই কিন্তু 43 বিলিয়ন ডলার থেকে শুরু করে নেমে নেমে আজকে এই 13 বিলিয়ন ডলারে পৌঁছেছি। তো হারটাও তো অ্যালার্মিং। আর হচ্ছে রপ্তানি বহুমুখীকরণ নীতি এবং এই রপ্তানি বহুমুখীকরণের জন্য কর ব্যবস্থাটা কিভাবে সহজ করা যায়, ব্যবসা বান্ধব করা যায়, সেটার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ধরনের কমিটমেন্ট, মানে মোটা দাগে এই কমিটমেন্টগুলো বাজেটের মধ্যে এসছে। আমি কিন্তু বলছি বিস্তারিত এই কমিটমেন্ট কিভাবে কার্যকর হবে সেটা এখনো আমাদের হাতে আসেনি। বাজেটের যে স্লাইডগুলো সেগুলো পেলে বুঝতে পারবো। আমার প্রশ্ন হচ্ছে কর বাড়ানো, এটা তো সবসময় প্রতি বছরে লক্ষ্য থাকে। সেক্ষেত্রে আমরা দেখি যে যারা কর দেন তাদের উপর করটা বাড়ছে। জি, প্রত্যক্ষ কর বাড়ছে, সরাসরি কর বাড়ছে, কিন্তু করের আওতা বাড়ানো, অর্থাৎ যারা কর দেন না, অনেকে আছে কর দেওয়ার সুযোগ আছে,
এই বাজেটে এবার এরকম কিছু আমরা পাবো নাকি বরাবরের মতোই? আমি প্রত্যক্ষ করের যে হিসাবটা দেখলাম, যেটা প্রস্তাব করা হচ্ছে, সেটা হচ্ছে ওই যে আয় সীমার উপরে যে কর নির্ধারণ, সেটা গত বছরের মতোই প্রায় রয়েছে প্রথম দিককারগুলো। শুধুমাত্র আমি যদি বলি যে 16.5 লাখ টাকার উপরে হলে 20% প্রস্তাব করা হয়েছে, 21.5% উপরে 25%, এবং 21.5 লাখের উপর 25%, আর 41.5 লাখের উপর 30%। এই স্ল্যাবটা মোটা দাগে গত বছরের কাছাকাছি। আর আপনি যদি মূল্যস্ফীতি হিসাব করেন, তাহলে 3.5 লক্ষ টাকা যদি সর্বনিম্ন আয়ের সীমা হয়ে থাকে, তাহলে সেটা আসলে গত বছরের তুলনায় আমি বলবো যে মানে আরো লোক আসবে না আর কি এই আওতার ভিতরে। কারণ আগের বছরের 3.5 লাখ টাকা তো এখন কমে রিয়েল অর্থে আসলে কমে গেছে। হ্যাঁ, ফলে সেই অর্থে দেখলে যে আমি ব্যক্তি কর সীমার আওতা বাড়ানোর সুযোগ রয়েছে, হ্যাঁ প্রয়োজনও ছিল। অপ্রত্যক্ষ কর একটা বড় বিষয় যেটা বৈষম্য তৈরি করে। অপ্রত্যক্ষ করের বিষয়ে অনেক বেশি ডিটেইলে যদিও জানি না, একটা বিষয় বলতে পারি কর এবং শুল্কর বিষয়ে, যেটা আমদানি নির্ভর শিল্পের ক্ষেত্রে আমরা বলছি, সেটা হলো যে স্থানীয় পর্যায়ে উৎপাদিত এই যে ফ্রিজ, টিভি, এগুলো যেগুলো রয়েছে, এই সমস্ত পণ্যের আগে মূসক 0 ছিল, এখন মূসক 7 থেকে 7.5 থেকে 9.5% করে দেওয়ার করা হয়েছে, প্রস্তাব রাখা হয়েছে। ফলে আমি এটা একদম সহজভাবেই বলতে পারি যে আমদানি নির্ভর শিল্প যদি উৎসাহিত করতে হয় এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করতে হয়, তাহলে যেটা আমাদের আসলে বর্তমানে বৈদেশিক মুদ্রা দিয়ে কিনে আনার ক্ষেত্রে বড় ধরনের সাশ্রয় তৈরি করবে, সেই সব ক্ষেত্রে এই ধরনের শুল্ক, কর এবং মূসক বাড়ানোর প্রস্তাবটা আত্মঘাতী হবে। মানে আমার দেশীয় শিল্পের বিকাশও হবে না, আবার আমার বিদেশি জিনিস কিনতে আমি উৎসাহিত হব। মানে হ্যাঁ, যেমন ধরেন আরেকটা পণ্য আমি বলি আপনাকে, আমাদের এতদিন যেটা ছিল সেটা হলো 2.5 কেজি ওজনের প্যাকেটজাত দুধ যদি বাইরে থেকে আসতো, তাহলে তার শুল্ক কর ভার প্রায় 81% ছিল। এখন সেখানে 20% হারে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। কেন করা হয়েছে? সেটা হলো যে আমরা যখন 2.5 কেজির বেশি অর্থাৎ বাল্ক দুধ আমদানি করা হতো, সেই বাল্ক দুধটা যখন দেশে এসে দেশের প্যাকেটজাত করা হতো, ছোট প্যাকেট করা হতো, সেই বাল্ক আমদানির উপরে আবার শুল্ক হার অনেক কম ছিল 2.5 কেজি প্যাকেটের তুলনায়। ফলে ওই যে দেশীয় যে প্যাকেটজাত করে দেশীয়ভাবে যে অংশগ্রহণ করত, যে সমস্ত ভ্যালু অ্যাডিশন করে যে বাজারে যেত, সেটা ক্রেতারা কম দামে পেতে পারত। এখন আপনার ওই 2.5 কেজির উপরেও শুল্ক রেয়াত করে দেওয়ার জন্য আমার এই দেশি শিল্পে যে একটা ভ্যালু অ্যাডিশন হচ্ছে, আর সরাসরি বাইরে থেকে আমদানি করে হ্যাঁ বাইরে থেকে প্যাকেটজাত যে দ্রব্য আসছে, তার মধ্যে মূল্যের খুব একটা ফারাক থাকবে না। ফলে আমার দেশীয় প্যাকেটজাত শিল্প তো অনেক এমপ্লয়মেন্টও আছে। আমরা দেখলাম যে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বা রেফ্রিজারেটর, এগুলোতে দেশে অ্যাসেম্বলি করলে সেখানেও শুল্ক বসানো হয়েছে। মানে এইরকম আপনি বলছেন আত্মঘাতী, কিন্তু এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ, দেশীয় শিল্পকে উৎসাহিত করার কথা বলা হয়েছে, অথচ বেশ কিছু জায়গায় কর সেখানেই দেওয়া হয়েছে, নিশ্চয় কোনো কারণ আছে। দেশীয় শিল্পের উপরে এই বৈদেশিক মুদ্রার যখন সংকটে রয়েছে, তখন কেন এই অতিরিক্ত কর আরোপ করা হয়েছে তার যৌক্তিকতা আমার কাছে এখনো পরিষ্কার না। বাজেটের পুরোটা পেলে এক ধরনের বুঝতে পারবো।
তবে একটা কথা তো স্বীকার করতে হবে যে রাজস্ব আয় বাড়াতে হবে। রাজস্ব আয় না বাড়ালে আমার মানে সরকার চলবেন কোত্থেকে, এবং রাজস্ব আয় শুধু বাড়ানো না, আমার পাবলিক এক্সপেন্ডিচার যেটা আছে সেটা আমার যৌক্তিক হারে কমাতে হবে। নতুবা আমি রাজস্ব আয় বাড়িয়ে শুধুমাত্র এফিসিয়েন্সি গেইন করতে পারবো না, হ্যাঁ, এবং আমি আসলে কোনো কিছুতেই লাভবান হব না। ফলে আমার কিভাবে আমার প্রকল্পগুলোর ব্যয় কমানো যায় সেইগুলোর ক্ষেত্রে আমি কিন্তু প্রায়োরিটাইজেশন যে কটা আপনাকে বললাম সবই অর্থমন্ত্রীর বক্তৃতায় আজকে রয়েছে। তার মধ্যে সরকারি ব্যয় কমানো এই জিনিসটা কিন্তু আসেনি। কিন্তু আমরা জানি যে সরকারি ব্যয় কমানোটা খুবই জরুরি, বিশেষ করে বড় যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে তার ব্যয়ভার যৌক্তিকভাবে কমানো এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। নতুবা আপনাকে ঋণ করে আবার ঋণ শোধ করতে হবে, যেটা সরকার এখন করছেন। এবং এই বছরে আইএমএফ শুধু না, অন্যান্য বিশ্ব ব্যাংক, এডিবি আমাদেরকে বড় ধরনের লোন দিয়ে থাকে। এই ধরনের ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে লোন পাওয়া যায় এবং লোন নিয়ে লোন শোধ করা হয়। তো এইটা তো খুব কার্যকর পদ্ধতিটা। আপনি রাজস্ব বাড়াতে হবে। এখন রাজস্ব বাড়াতে গেলে দেখেন, আমি আপনাকে একটা বাজেট বক্তৃতার যেটুকু অংশ পেয়েছি সেখান থেকে একটা জিনিস পড়ছি, যে অনেক সময় আমরা যখন আয়করটা পেশ করি তখন আমাদের কিছু ভুল ত্রুটি হতেই পারে না। প্রস্তাবিত বিধান অনুযায়ী দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন, কোনো করদাতা স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমির জন্য নির্দিষ্ট কর হার এবং নগদ সহ অন্যান্য সম্পদের উপর 15% কর পরিশোধ করলে কোনো কর্তৃপক্ষ কোনো প্রকারের প্রশ্ন উত্থাপন করতে পারবেন না। একদম আপনি ফ্ল্যাট 15% দিয়ে দিবেন, আপনি যদি কোনো ভুল করেন তাহলে আর কোনো প্রশ্ন আপনাকে করা হবে না। এটা হচ্ছে আমরা যেটাকে কালো টাকা সাদা করার কথা বলি, কালো সম্পত্তি সাদা করা। এটা হচ্ছে এক ধরনের কৌশল। ধরেন আমি ভুল করে ফেললাম, আমার একটা সম্পদ আছে, সেই সম্পদটা আমি দেখাইনি এতদিন, হয়তো বা ভুল ক্রমে দেখাইনি বা ইচ্ছা করে দেখাইনি, বা পরবর্তী বছরে দেখাচ্ছি যার ভ্যালুয়েশন কম করে দেখাচ্ছি, বা সময় মতো নামজারি করা হয়নি, সময় মতো ভূমি খাজনা দেয়া হয়নি, এরকম তো আছে না। এগুলো তো এই খাজনাগুলো তো সরকারের প্রয়োজন হয়, হ্যাঁ। তো এগুলো যদি ভুলক্রমে না হয়ে থাকে, আমি আমার ফ্ল্যাটের সিটি কর্পোরেশনের ট্যাক্সটা সময় মতো দিচ্ছি না, অথবা ফ্ল্যাটের ভ্যালুয়েশনে কোনো একটা কিছু করেছি, এই ধরনের ক্ষেত্রে কোনো একটা জমির ক্ষেত্রে আন্ডার ভ্যালুয়েশন হয়েছে, আমার 15% দিলে আমার হয়ে যাচ্ছে। এখন এখানে হ্যাঁ আমি বুঝি যে অনিচ্ছাকৃত ভুল হতে পারে, এবং এদেরকে হয়রানিমূলক না করে এটাকে কিভাবে রিজলভ করা যাবে এইটুকু প্রভিশন থাকাই উচিত। তবে আমি মনে করি সেক্ষেত্রে সম্পদের একটা স্ল্যাব করা দরকার, যে আপনার কত টাকার ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ভূমি থাকলে আপনি কতটুকু সুবিধা পাবেন। হ্যাঁ, কারণ আপনার তো রাজস্ব আয়টাও করতে হবে। তাহলে আপনি ধরেন ঢাকায় কোনো মতে মধ্যবিত্ত একটা 1000 স্কোয়ারের ফ্ল্যাট পেয়েছে, তাকেও আপনি যে সুবিধা দিচ্ছেন, আপনি গুলশান বা বাড়িধারায় 8000 স্কোয়ার ফিটের ডুপ্লেক্স বাড়িতে যিনি থাকছেন ওনাকেও একই সুবিধা দিচ্ছেন। তো সেটা তো নৈবর্তমূলক হয়ে গেল আর কি। হ্যাঁ, সেটা আসলে ন্যায্যতার যে কথা, হ্যাঁ, ন্যায্যতা হলো না। আমি সেজন্যই বলছি যে রাজস্ব আরোহণ করতে হবে, এতে কোনো ভুল নেই, মানুষের দিক থেকেও ভুল থাকতে পারে, কিন্তু এই ভুলের সংশোধনের প্রক্রিয়াটা যাতে যৌক্তিকভাবে প্রগ্রেসিভ ট্যাক্সিং এর মাধ্যমে হয় সেই জায়গাটা যেতে হবে। আরেকটা হচ্ছে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, অর্থাৎ তিনি এই আয়টা কোত্থেকে করলেন এই প্রশ্ন একেবারেই করা যাবে না। আমার মনে হয় যে এইটা ন্যায্যতার ভিতরে কিছুতেই পড়ে না। এটা তো বাজেটে থাকলে প্রশ্ন করার সুযোগ বোধহয় আছে, দুর্নীতি দমন কমিশন তো তদন্ত করতেই পারবে না। কিন্তু আপনি যদি বাজেটের মধ্যে
রেখে দেন এবং কর আইনের মধ্যে সেটাকে সংযোজন করে দেন, আপনার বাজেট যদি সাপোর্ট করে, তাহলে আপনি তো এইটুকু এই 15% দিয়ে দিলে দুদকও আপনাকে প্রশ্ন করতে পারবে না। আচ্ছা, তার মানে এটা তো এক প্রকার মানে সম্পদ বলা লুকানো, হচ্ছে কোনো প্রকারের প্রশ্ন উত্থাপন করতে পারবে না, তথ্য গোপনকে হ্যাঁ, উৎসাহিত মানে করবে। কোনো প্রকারের, তো এটা একটা ভেগ ইয়ে না, যে ভেগ শব্দ, মানে একটা মারাত্মক রেয়াত দেয়া। মারাত্মক রেয়াত। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা বারবার বলছি যে কর আদায় করতে হবে, আবার যারা একটু কষ্ট করে বাঁচে তাদেরকে মুক্তি দিতে হবে। সেক্ষেত্রে বিলাস পণ্য বা যে আমদানি এখন অনুৎসাহিত করা উচিত, আমাদের বিদেশি মুদ্রা নেই, ফলে ধরেন গাড়ি বা এরকম যেগুলো খুব বেশি নিত্য প্রয়োজনীয় না, সেগুলোর উপর তো একটা উচ্চ হারে কর বসানোর সময় বোধ হয় এটা। আচ্ছা, আমার একটা অবজারভেশন আমি বলি যে এই যে মেট্রো রেলটা হয়েছে, আমরা সাধারণ মানুষ যে আতঙ্কে আছে, দিনের পর দিন জিনিসপত্রের দাম, বাজেটের কোনোরকম কিছু থাকছে কিনা এই বিষয়ে? সরকার এবছরের বাজেটের যে টাইটেলটা রেখেছেন, আপনি যেটা বললেন যে সংকটে কৌশলী বাজেট, তার মানে সংকটটা তো স্বীকার করে নেওয়া হচ্ছে না, সেটা একটা ভালো দিক যে আমার অর্থনীতি একটা সংকটে রয়েছে। এই স্বীকার করা সহ সবচেয়ে বড় সংকট হচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। আমরা সাধারণ মানুষের এখনো পর্যন্ত 40% উপরে মানুষ কৃষি এবং কৃষি সংক্রান্ত কাজের সাথে সরাসরিভাবে যুক্ত। এই কৃষি সম্পর্কিত কোনো ধরনের তথ্য বাজেটে কিভাবে এসছে আমরা এখনো সেটা জানি না, ফলে সেটা দিয়ে কমেন্ট করাটা মুশকিল হয়ে যাবে। তবে আমি ধারণা করি, আমার যেটা অভিজ্ঞতা বলে, সেটা হচ্ছে বাজেটের পরে আসলে দামটা বাড়ে। বাজেটের পরে দাম কমেছে বা চট করে বাজার ব্যবস্থায় সামনে আবার কোরবানি, আমরা সেটা টের পাবো না, কারণ গত কয়েক মাস বা কয়েক বছর ধরে প্রতি মাসে সবকিছুর দাম বাড়ছে, সব বাড়ছে। আমি সেটাই বলছি, আবার সামনে কোরবানি ঈদ আছে, ফলে আপনি সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের নাগালের আয়ত্তে ম্যাজিকের মতো বাজেট কিছু কাজ করবে এরকম কোনো ধরনের আশা আমি করি না। ধরেন আমি শহরে থাকবার কারণে দুটো সেবার কথা আপনাকে বলছি। এক হচ্ছে সিকিউরিটি গার্ড কোম্পানির উপরে শুল্ক বাড়ানো হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে বিদেশি পানির ফিল্টার যেগুলো আমরা ব্যবহার করি, কেন করি? কারণ ওয়াসার পানি আমি আপনি খেতে পারি না, তাই তো, সেইটার উপরে শুল্ক বাড়ানো হয়েছে। এখন আমার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারেও ধরেন বাসার বাড়ি আপনি দারোয়ান, মধ্যবিত্তই বলি, মানে ফ্ল্যাট বাড়িতে তো হয়তো নিম্ন মধ্যবিত্তরা থাকতে পারছেন না, কিন্তু ফিল্টারের পানি নিম্ন মধ্যবিত্তরাও ব্যবহার করতে হচ্ছে, উপায় নাই। হ্যাঁ, গ্যাস থাকলে গ্যাসে ফুটিয়ে খাচ্ছেন, আর হচ্ছে যদি আপনাকে কেনা গ্যাসে, তিতাস গ্যাস ছাড়া কেনা গ্যাসে এলপিজিতে করতে হয়, তাহলে সেটাও সম্ভব হচ্ছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই দুটো পণ্যের যখন দাম বাড়বে, আপনার জীবনযাত্রার মান আপনার সীমার মধ্যে থাকবে। আপনি খুবই সিলি দুটো উদাহরণ বললাম, যেটা আমরা প্রাত্যহিকভাবে আমরা ব্যবহার করছি না। এখন আপনি বলতে পারেন যে আপনি গার্ড কেন রাখেন? তাহলে বৃহৎ অর্থে ওই আলোচনাটা আসবে যে আমরা রাজস্ব আয় বাড়ানোর জন্য যত চেষ্টা করছি, রাজস্ব সেবা বাড়ানোর জন্য, আমি ট্যাক্স সেবা বাড়ানোর জন্য কি কি ধরনের চিন্তা হাতে নিয়েছে। আমার সিকিউরিটি গার্ডটা রাখার প্রয়োজন ছিল না যদি না আমার নিরাপত্তার অভাব ঘটতো আমার বাড়িতে। আমি গতকালই আমার বাড়িতে যে গ্রিলগুলো ছিল, সেই গ্রিলগুলোকে আরও শক্তপোক্ত করবার জন্য মিস্ত্রি লাগিয়ে সেগুলোকে কাজ করতে হয়েছে, কারণ গত রোজার ঈদের পরপরই আমার একদম 5তলা 6তলা বাড়ি থেকে ঢুকে চুরি হয়েছে। এখন এই যে আমি রাজস্ব দেই, আমি তো ট্যাক্স দেই না, ট্যাক্সের যে সেবা, সেই সেবাগুলো যদি আমি ঠিকঠাক মতো পাই, তাহলে কিন্তু মানুষের দেখবেন যে ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স ইভাশন এগুলার প্রবণতা কমে যায়, এবং মানুষের যেটুকু আয় করছে রিয়েল ইনকাম, সেইটুকু তিনি
ঠিকঠাক মতো খরচ করতে পারছেন। ধরেন একটা উদাহরণ দেই, আমি আরেকটা উদাহরণ দেই। আমার আপনার প্রত্যেকের ঘরেই আমাদের বাবা মারা রয়েছেন, বয়স্ক মানুষ রয়েছেন। ওনাদের চিকিৎসার জন্য, বয়স হলে তো চিকিৎসা খরচ বাড়ে না, আপনি চিকিৎসার জন্য যেই ধরনের সেবা আপনি আপনার বাবা মাকে, আমার বাবা মাকে আমি দিতে চাই, সেগুলো আমাদের পক্ষে কতটুকু আসলে এফোর্ড করা সম্ভব। আমাদের কোনো ধরনের, আমাদের একমাত্র সার্বজনীন টিকা দান কর্মসূচি সাকসেসফুলি আমরা করে যাচ্ছি। এছাড়া আমাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো ধরনের সার্বজনীন ব্যবস্থা কিন্তু নেই, বিশেষ করে আমাদের বয়স্ক মানুষদের জন্য তো একেবারেই নেই। সামাজিক নিরাপত্তা কর্মসূচি আপনি বলছেন যে আমরা বলে থাকি যে শুধুমাত্র আয় বাড়লেই যে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে তা না, আপনার আয়ের বাজারে অ্যাক্সেস তৈরি হতে হবে। সেই ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আমাদেরকে একটা কুশন দেয় মানুষকে ভালো রাখবার ক্ষেত্রে। এখন এবছর আরও 4 লক্ষ উপকারভোগী বাড়ানো হয়েছে, 550 টাকা থেকে 850 টাকা করা হয়েছে। আপনি যদি দ্রব্যমূল্যের মুদ্রাস্ফীতি ধরেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ধরেন, তাহলে 550 টাকাতেই কি যায় আসে, 850 টাকা পেয়েই বা তিনি কি করবেন আসলে। হ্যাঁ, ফলে এটা যে খুব কার্যকর নয় সেটা আমরা জানি। তাহলে আমার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পুরো ডিজাইনটা, এগুলো আমাদের বার্ষিক পরিকল্পনাগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড ডকুমেন্টে আপনি দেখবেন খুব ভালো করে লেখা রয়েছে, খুবই চমৎকারভাবে লেখা রয়েছে। আমাদের ডিজাইনিং এ সমস্যা রয়েছে। একটা জিনিস আমি আপনাকে বলি, আমাদের দেশে হচ্ছে 72 বছরের লাইফ এক্সপেক্টেন্সি আমরা কিন্তু অন্যান্য সার্ক কান্ট্রির তুলনায় ভালো করেছি না, খুব খুশির ব্যাপার। অথচ এই আমাদের দেশে শিশু মৃত্যুর হার বাড়ছে কিন্তু, এবং একটা কারণ হচ্ছে আমাদের দেখবেন যে এইজ ব্যান্ড নিচের দিকে বেড়ে যাচ্ছে। আমাদের কি হয়, উন্নয়ন যখন হতে থাকে নিচের দিকে পপুলেশন কমতে থাকে, মাঝখানটা বাড়ে এবং উপরের দিকটা আবার বয়স্করা বেড়ে যায়। তাহলে এটা তো পপুলেশন ডিভিডেন্ড বলছিলাম আমরা, যে আমরা বেশ কিছু বছর পাবো। পরিবার পরিকল্পনার যে ধরনের কর্মসূচি, সেই কর্মসূচিতে 90-এর পরে এতই আমরা ভাটা দিয়েছি, এখানে বিনিয়োগ এতটাই কম করেছি যে আমাদের এখন এই নিচের দিকের এইজ ব্যান্ডটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা আমাদের বড় ধরনের একটা চিন্তার জায়গা। আমি জানি না, কিন্তু বাজেটে আমার মনে হয় যে সুনির্দিষ্টভাবে এই কাজগুলো আসাটা প্রয়োজন। পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়তো আমার বাজেটের মধ্যে এই বিনিয়োগ থাকতে হবে, যে আমার এই উপকরণগুলো কিনতে হবে না, আমার ভলান্টিয়ার, আমার লোকবল লাগবে না, পরিকল্পনাটা লাগবে। হ্যাঁ, আমার বিনিয়োগ। আমাদের আরেকটা আগ্রহের জায়গা জ্বালানি খাত, বিশেষ করে শুধু বিদ্যুৎ, বাসাবাড়ি গ্যাস, গাড়িতে যে গ্যাস নেই, কারখানায় যে গ্যাস যায়, বাজেটে এটা নিয়ে নিশ্চয় একটা পরিকল্পনা থাকবে। আমরা সে ব্যাপারে একটু শুনতে চাই আপনার কাছে। আমাদের জ্বালানি খাতে আমরা একটা স্থিরতা পেয়েছি, IMF এর পরামর্শ অনুযায়ী বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের দামটা অ্যাডজাস্ট করা হবে এবং প্রতি মাসে। এছাড়া সামগ্রিক জ্বালানি খাত নিয়ে কোনো নতুন পরিকল্পনা আমরা বাজারে পাচ্ছি না। আমি আবারও বলি যে এই আমার কাছে হাতে যা আছে তাতে নতুন কোনো নির্দেশনা আমি দেখছি না। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে বলা হয়েছে যে এডিপির আয়তন তো বেড়েছে। এডিপির আয়তন বাড়ে কেন তো জানেন, এক তো হচ্ছে স্বাভাবিক গতি প্রকৃতি, অর্থনৈতিক গতি প্রকৃতির সাথে উন্নয়ন ব্যয় বাড়ে। আরেকটা হচ্ছে এডিপির মাধ্যমে লোন পাওয়া যায়, সেই লোনটা পেলে আবার সরকার ওই যে লোন পরিশোধের যে দায়টা আছে সেই দায়টা আবার কিছুটা মেটাতে পারে। ফলে সরকারের দিক থেকে একটা আগ্রহ থাকে, এটা হচ্ছে যে এডিপির পরিমাণ বাড়িয়ে ওই বাইরের সম্পদ, এক্সটার্নাল রিসোর্স আহরণের মাধ্যমে, লোন বা গ্র্যান্টের মাধ্যমে সেই লোনটা শোধ করা যায় কিনা আগের লোনটা, সেরকম একটা বিষয় থাকে। আমাদের এখন যে উৎপাদন হয়, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে তো সবচেয়ে বড় হচ্ছে এখনকার উৎপাদন। আমাদের সঞ্চালনের খুব সমস্যা রয়েছে। আমি মনে করি যে আমাদের সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট যদি আপনি এনার্জি সেক্টরে বলেন, তাহলে
চলমান বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এফিশিয়েন্ট করা, যাতে পার ইউনিট কস্ট কমানো যায়, এবং আমি যাই বা উৎপাদন করি সেই উৎপাদনগুলোকে ঠিকঠাক মতো মানুষের হাতে পৌঁছে দেওয়া, সঞ্চালন লাইনগুলোকে, এই বিনিয়োগগুলা আমার করতে হবে। বিদ্যুৎ উৎপাদনে কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে উৎপাদনের যে জ্বালানিটা সেটা নিশ্চিত করা। হ্যাঁ, উৎপাদনের জ্বালানির তো অনেক ধরনের ঋণ এখনো আছে। সেই ঋণ, আপনি বৈদেশিক ঋণ ছাড়া আপনি তো, আমার দেশে তো তেল উৎপাদন হয় না, ডিজেল উৎপাদন হয় না, আপনার বিদ্যুৎ উৎপাদন করতে গেলে তো এগুলো লাগে। ফলে এখন লোন করে কিন্তু আমি আনছি। তো আমি সেটাই তো বলছি যে বিদ্যমানগুলোকেই রাখাটাই তো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন আবার আমার ধরেন রূপপুরের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কিন্তু অনেক দেনা রয়েছে আমাদের। হ্যাঁ, সেই দেনাগুলো পরিশোধ করাই এখন একটা চ্যালেঞ্জ। ফলে আমার মনে হয় না যে উৎপাদন বিস্তৃত করবার চাইতে বিস্তৃত করবার সুযোগ এবার রয়েছে। এবার বরং উৎপাদন যেটুকু আমি করছি সেটা সুসংহতভাবে করা, ঠিকঠাক মতো করা, কোনো ধরনের দুর্নীতি না করা, এবং এইটা আমি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া। সঞ্চালন প্রক্রিয়াটা, সঞ্চালনে আমাকে বিনিয়োগ করতে হবে। আরেকটা হচ্ছে নির্ভরযোগ্য বিদ্যুৎ দেয়া যেটুকু আছে। আপনি যদি স্মল আর মিডিয়াম যে ইন্ডাস্ট্রিজগুলো আছে আরএবির আওতায়, ঢাকা শহরের আওতায় কটা আছে, ইন্ডাস্ট্রি আছে। আরএবির আওতায় প্রচুর আপনার ছোট এবং মধ্য উৎপাদনকারী রয়েছে, এবং আরএবির বিদ্যুৎ আপনি দেখেন দিনের মধ্যে এমনকি 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়, অনিশ্চিত। আপনি অন্তত রাতের বেলাটা ঠিক মতো দেন, একটা বার্তা দেন। আমি মনে করি যে এই যে প্রতি মাসে মাসে যেমন এনার্জি প্রাইসিং এর যে হিসাবটা দেয়া হয়, হিসাবটা দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে প্রতিদিন যদি আরএবি একটা তাদের প্ল্যান ওই অঞ্চলে বার্তার মাধ্যমে, এখন তো মুঠোফোন সবারই আছে, তার কোন কোন ইন্ডাস্ট্রি আছে জানা নাই, তো ওনারা যদি তাদের একটা প্ল্যান একটা দিয়ে দেন যেটা প্রেডিক্টেবল হবে। এর আগে কিন্তু যত রকম চার্ট আমরা পেয়েছি, আমরা এই শহরেও পেয়েছি, সেগুলো কিন্তু খুব একটা কাজ করেনি। চার্টে একরকম ছিল, বাস্তবতা আরেকরকম ছিল। হ্যাঁ, কিন্তু আমরা তো সেটা আশা করব যে চার্ট অনুযায়ী ওনারা যদি করেন, তাও উৎপাদনকারী কিন্তু একটা ব্যবস্থাপনা আসতে পারে। এখানে আসলে শৃঙ্খলা দরকার, আপনি যেটা বলছেন, শৃঙ্খলা দরকার, এবং যা আছে সেটা ঠিকঠাক বাস্তবায়ন, যেটা আছে তা ঠিকঠাক বাস্তবায়ন। এটা মনে হয় সব সেক্টরের ক্ষেত্রেই খুব বেশি প্রয়োজন। আমি পরে যে বিষয়টি নিয়ে আলাপ করতে যাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে নিই। জ্বালানি ক্ষেত্রে আমি কিন্তু সাপ্লাই সাইডের কথা বললাম। ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি ধরেন গাড়ি যখন আমদানি করব, তখন ইলেকট্রিক ভেহিকেল গাড়ি শুধুমাত্র কর ছাড় দিলেই হবে না। এই ইলেকট্রিসিটি তো আবার আমার বাজার থেকেই তার জ্বালানি তো ডিজেল না, যেটা আমাদের অটোরিকশার ক্ষেত্রে একটা আন্দোলন দেখলাম। অটোরিকশা আছে, আপনার ইলেকট্রিক ভেহিকেল আছে, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে তো এটা ব্যবহার করতে হবে। এখন আপনি চার্জিং স্টেশন কোথায় করবেন, সেটার জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে, সরকারের নির্দেশনা থাকতে হবে। রাতের বেলা আমি কিন্তু উৎপাদন বন্ধ করে রাখতে পারছি না, আমার বিদ্যুৎ কিন্তু আমি স্টোরেজ করে রাখতে পারছি না। তাহলে আপনি রাতের বেলা যে চার্জিং স্টেশনগুলো খোলা থাকবে তাদেরকে কোনো ধরনের প্রণোদনা দিবেন। এই নির্দেশনাগুলো দিলে কি হবে, আমার যে টোটাল যে উৎপাদন হচ্ছে তা আমি সঠিকভাবে ব্যবহার করতে পারবো, এবং আমার দিনের যে প্রেশারটা আছে, যে কারণে আমার লোডশেডিং হচ্ছে এবং যে কারণে আমার শিল্পায়নে আমি রাতের দিকে নিয়ে যেতে পারি কিনা, এই যে নির্দেশনাগুলো, এটার জন্য আমার অতিরিক্ত খরচ লাগছে না, কিন্তু কিছু এই ধরনের পলিসি গাইডলাইন অনুযায়ী যদি বাজেটটা আমাদেরকে একটা নির্দেশনা দেয়। গ্যাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে গাড়িকে গ্যাস দিচ্ছে, ফলে চার্জিং স্টেশনটা আমরা রাতে করতেই পারি। একদম, সেই আমাদের সময় একেবারে কম। আমরা একটু ব্যাংকিং খাত নিয়ে শুনতে চাই। ব্যাংকিং খাতে একটা অস্থিরতা, বাজেটে নিশ্চয়ই একটা দিক নির্দেশনা থাকবে, যদিও বাজেট বক্তৃতায় এখনো নেই আমাদের কাছে, যে কপি আছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি ফিরিয়ে আনাটা খুব জরুরি, এবং সেটা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো মতেই সম্ভব না। সেটা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এটার যে আগের যে গার্ডসটা ছিল,
যে নির্ভর করতে পারতাম আমরা, সেই জায়গাটা ফিরিয়ে আনাটা জরুরি। একটা ইন্টারেস্টিং জিনিস আমি খেয়াল করলাম, যেটুকু হাতে পেয়েছি তার মধ্যে, সেটা বলছে ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক অপরিবর্তিত থাকবে। আচ্ছা, কিন্তু এটার মধ্যে আবার কিছু স্ল্যাব করা হয়েছে, যৌক্তিকীকরণ করার কথা বলা হয়েছে, ডিটেলটা এখনো জানি না। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে অফশোর ব্যাংকিং ইউনিট গুলোর আওতাধীন আমানতকারীরা তাদের উপরে শুল্ক অব্যাহতি দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। অফশোর ব্যাংকিং কোনগুলো? যেটা আমি দেশি ব্যাংকে রাখি না, আমি বিদেশি ব্যাংকে রাখছি কর ইয়ে করার জন্য, মানে ফাঁকি দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমি এইটাকে যদি কর অব্যাহতি দেয়া হয়, এটাকে দেশে টাকাটা আনার ক্ষেত্রে, মানে আমি জানি না যে আমি যদি টাকাটা দেখাতে চাই তখন ট্যাক্স না দিয়ে আনতে পারবো। অফশোর থেকে টাকাটা আনার ক্ষেত্রে তো আবার শুধুমাত্র কর অব্যাহতির জন্যই কি একজন আনবেন? তিনি কি শুধু করের জন্যই পাঠান? ওনার তো টাকাটা কোন টাকাটা কোন উৎস থেকে পাচ্ছেন সেটাও একটা বড় ধরনের প্রশ্ন থেকে যায়। ফলে ওখানে কর অব্যাহতি দিলেই ওই টাকাটা আমার ব্যাংকে চলে আসবে, এটা মনে করবার কোনো কারণ নেই। এটা বোধহয় ওই যে রিজার্ভের ঘাটতি পূরণ, বৈদেশিক মুদ্রার ঘাটতি পূরণ, এই চিন্তা থেকে। চিন্তা ভালো, কিন্তু এই চিন্তা তো আসলে বাস্তবায়ন করা যাবে। বরং আপনি একটা ইলিগাল জিনিসকে আপনি একটা মানে ইয়ে দিচ্ছেন, বৈধতা দিচ্ছেন। তার চেয়ে বরং আমি দেখলাম নিবাসী এবং অনিবাসী এনারা বাইরে থেকে যে আয়টা করে, বিশেষ করে আইটি রিলেটেড ক্ষেত্রে যে আয়টা করে, সেখানে কর ছাড় দেওয়া হয়েছে, কর অব্যাহতি দেওয়া হয়েছে। আপনি তাহলে শুধুমাত্র আইটি রিলেটেড কেন, অনেক ধরনের কাজই তো এই এটা বোধহয় যে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের যে ধারণা, ঠিক আছে। আপনি যদি ডলারের ইয়েটাই বলেন, ডলার আনতে চায়, তাহলে মানুষ আইটি ছাড়াও আরো অনেক ধরনের কাজ করেও কিন্তু ডলারটা আনছেন, দেশে বসেই আনছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আসলে এই নিবাসীদের জন্য যারা রেমিটেন্স আনছেন তাদেরকে কর ছাড়ের আওতায় আনতে পারি, সেটাকে বিস্তৃত করলেও একটা সুবিধা আমরা পাবো ডলারের আহরণের ক্ষেত্রে, আমি মনে করি। আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি।